আচ্ছা, তাহলে গত ক্লাসে 14টা প্রবলেম করাইছিলাম। আজকে আমি স্ট্রেস ও টরশনের আরো 3টা প্রবলেম আজকে করাবো। তারপরে ডিফ্লেকশনটা শেষ করব। ডিফ্লেকশনে এখানে টোটাল প্রবলেম আছে 7টা, অর্থাৎ আজকে টোটাল আমরা ম্যাথ করব 10টা। 10টা ম্যাথ করলে আমাদের স্ট্রেস আর টরশনে মোটামুটি যেগুলো আসে সাধারণত পরীক্ষাতে, এর ভিতরে প্রবলেম থাকার কথা না, যদি এই প্রবলেমগুলো আমরা ভালো করে করি। আর ডিফ্লেকশনেও তাই, ডিফ্লেকশনে যে 7টা প্রবলেম আছে এগুলো ভালো করে করলে ডিফ্লেকশনে আর আটকে যাবেন না। মানে এই চ্যাপ্টারের এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের ডিফ্লেকশনে যেগুলো আসে, এরপরে আরও কিছু ডিফ্লেকশন আছে সেগুলো এসএফডি বিএমডিতে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে, ওইটা আমরা পরে শিখবো এখানে। আর এখানে যে শ্যাফটের যে ডিফ্লেকশনটা হয় টেনসাইল ফোর্সের কারণে, ওগুলো আমরা একটু পরে দেখি। আগে আগে স্ট্রেস আর টর্শনে আরও যে 2-3টা ম্যাথ বাদ আছে, আজকে লিখছি নতুন, এই 3টা প্রবলেম একটু দেখেন আগে। দেখেন এখানে প্রবলেম নাম্বার 15 বলছে একটি শ্যাফট 3 হার্টজ গতিতে ঘুরে, 3 হার্টজ গতিতে, তার মানে এই যে 3 হার্টজ, এটা মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 3 বার মানে ঘুরতেছে, প্রতি সেকেন্ডে 3 বার ঘুরতেছে। তাহলে এই গতিতে ঘুরে হ্যাঁ 4.5 মেগাওয়াট শক্তি সঞ্চালন করছে। মানে একটি শ্যাফট 3 হার্টজ গতিতে ঘুরে 4.5 মেগাওয়াট শক্তি সঞ্চালন করছে ঘুরে ঘুরে। যদি সর্বোচ্চ শিয়ার পীড়ন 50 মেগাপ্যাসকেল হয়, যদি সর্বোচ্চ শিয়ার পীড়ন দেওয়া আছে, ঠিক আছে, সর্বোচ্চ। আর দৈর্ঘ্য ব্যাসের 26 গুণ এবং টুইস্ট অ্যাঙ্গেল যদি 1 ডিগ্রি হয় বা 1 ডিগ্রি হয়, তাহলে শ্যাফটের ব্যাস নির্ণয় করো। আমাদের শ্যাফটের ব্যাস বের করতে বলেছে। তো শ্যাফটের ব্যাস আমরা বের করব। দেখি কি কি ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, তাহলে শ্যাফট কি করতেছে? 3 হার্টজ গতিতে ঘুরতেছে। ধরেন এই যে পেনটা একটা শ্যাফট, এই শ্যাফটটা ঘুরে 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 পাওয়ার ট্রান্সমিট করতেছে, এবং সে পাওয়ার ট্রান্সমিট করতেছে 4.5 মেগাওয়াট। হ্যাঁ, এত। আর সর্বোচ্চ শেয়ার পীড়ন দেওয়া আছে দৈর্ঘ্য ব্যাসের এত গুণ, মানে দৈর্ঘ্য ব্যাসের একটা সম্পর্ক দেওয়া আছে, এবং বলেছে কি টুইস্ট অ্যাঙ্গেল হচ্ছে 1 ডিগ্রি। তাহলে শ্যাফটের ব্যাস নির্ণয় করো। তো এখানে আমরা ব্যাস মেবি পাবো দুইটা। একটা হচ্ছে আমরা যে সর্বোচ্চ শেয়ার পীড়ন যে আমাদের আছে, সর্বোচ্চ শেয়ার পীড়নের যে ফর্মুলাটা আমাদের, টাউ ইকুয়ালস টু 16t ডিভাইডেড বাই পাই ডি কিউব, অর্থাৎ এই জায়গাতে কিন্তু আমাদের একটা ডি আছে, একটা ব্যাস আছে। তাহলে এই টাও ব্যবহার করে আমাদের যদি টর্কটা আমরা কোনোভাবে জানতে পারি সামহাউ, তাহলে কিন্তু ডায়াটা বের করতে পারবো। তাহলে এইটা আমাদের একটা প্রসেস। আবার এখানে টুইস্ট অ্যাঙ্গেল দেয়া আছে। তো টুইস্ট অ্যাঙ্গেলের একটা ফর্মুলা আছে, থিটা ইকুয়ালস টু হচ্ছে টিএল বাই জিজে। এই সূত্রগুলো আমি যেগুলো লিখি, এগুলো আপনারা একটা পাতায় লিখে রাখবেন। দেখি আমি কালকে থেকে দেওয়ার চেষ্টা করবো না ইনশাল্লাহ, বা যদি আজকেই পারি। এখন ফ্রি হয়েছি, বুঝছেন। আজকে যে সাহিত্যর কাজটা করলাম, সাহিত্যর শিট আপনাদের আজকে রাতে দিব, বুঝছেন, খুবই ইম্পর্টেন্ট। ওটা নিয়ে পরে কথা বলি। আচ্ছা, তাহলে টাউ হচ্ছে আমাদের 16t ডিভাইডেড বাই পাই ডি কিউব, আর থিটা হচ্ছে টিএল বাই জিজে। তাহলে এখানে তো ডায়া নাই, তাহলে ডায়াটা কোথায় গেল? দেখেন এখানে টিটা হচ্ছে আমাদের টর্ক, এলটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর জিটা হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। বুঝছেন, মডুলাস অফ রিজিডিটি মানে বা শিয়ার মডুলাস আর কি, শিয়ার মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি। আর এই যেটা কি, যেটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। জাস্ট এই নোটেশনটা মনে রাখেন যে যেটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এবং এর ভ্যালুটা হচ্ছে আমাদের পাই ডি ফোর ডিভাইডেড বাই 64, সরি, এটা হচ্ছে হ্যাঁ পাই ডি ফোর বাই 32 না পাই ডি কিউব, হ্যাঁ পাই ডি ফোর বাই 32। আচ্ছা ঠিক আছে, তাহলে পাই ডি ফোর বাই 32, এটা হচ্ছে আমাদের যে মানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। পাই ডি ফোর বাই 32, এটা কিন্তু সূত্র, এটা মুখস্থ করে ফেলেন। এবং এই সূত্রটা আমাদের নিরেট শ্যাফটের জন্য। শ্যাফট কিন্তু ফাঁকা থাকা যাবে না, মানে ভিতরে যদি ফাঁপা থাকে তাহলে কিন্তু এই ডায়া কিন্তু একটা হবে না, ঠিক আছে। যদি আমাদের এই শ্যাফটটা যদি ফাঁপা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা এটা হবে না, এটা হবে তখন।
পাই ডি দ্য আউটার মানে ডি নট টু দি পাওয়ার 4 মাইনাস ডি আই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 32। বুঝছেন, এখানে কিন্তু দুইটা চলে আসবে যখন আপনার ফাঁপা হবে। এই বাহিরের ব্যাসটাকে ইয়া করবেন, টু দা পাওয়ার 4 করবেন বা পাওয়ারটা 4 হবে, মাইনাস হবে হচ্ছে ভিতরের যে আমাদের যে ডায়াটা আছে সেই ডায়ার উপরে 4 করবেন আর ডিভাইডেড বাই 32। তাহলে এটা হচ্ছে আমার ফাঁপা শ্যাফটের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এবং এটা কোথায় লিখবো আমরা? এই যে থিটার যে সূত্রটা আছে, এই জে এর ভ্যালুটা আমরা লিখব। তো এইখানে যে প্রবলেমটা বলছে এটা কিন্তু ফাঁপা না, এটা হলো আমার নিরেট বা সলিড শ্যাফট। এই কারণে আমরা যে পাই ডি 4/32 লিখব। তাহলে আমি যদি এইখানে থিটাকে ঠিক রেখে টিএল বাই জি ইন্টু কি হবে, এই জের ভ্যালু কত, পাই ডি 4/32, তাহলে পাই ডি 4 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 32 এখানে বসাবো। তাহলে দেখেন এই সবগুলো ভ্যালু যদি আমি জানি তাহলে কিন্তু এখান থেকেও ডি এর একটা ভ্যালু বের হবে, এখান থেকেও ডি এর একটা ভ্যালু বের হবে। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে বের করি। তো সর্বোচ্চ শেয়ার পীড়ন কত দেওয়া আছে, 50 মেগাপ্যাসকেল। তাহলে এর টাও মানে কত, 50 মেগাপ্যাসকেল। তো মেগাপ্যাসকেলে তো আমরা লিখবো না, আমরা লিখবো প্যাসকেলে, মানে এসআই এককে। তাহলে 10⁶ দ্বারা গুণ করলাম, যেহেতু মেগাপ্যাসকেলে আছে 10⁶ দ্বারা গুণ করলে এটা প্যাসকেলে চলে গেল, ইকুয়ালস টু 16 টি। টিটা হচ্ছে আমাদের জানা নাই না, একটি শ্যাফট এত গতিতে ঘুরে যদি শেয়ার পীড়ন, আচ্ছা টি তো দেয়া নাই ভাই, তো টি যদি দেয়া না থাকে পাই ডি কিউব, তাহলে এই টি এর ভ্যালুটা বের করার জন্য আমাদের হয়তো কোনো রাস্তা দেয়া আছে। তাহলে সেই রাস্তাটা কোনটা, এই যে একটি শ্যাফট 3 হার্টজ গতিতে ঘুরে 4.5 মেগাওয়াট শক্তি সঞ্চালন করছে। তাহলে আমার পি দেওয়া আছে, পাওয়ার দেয়া আছে, আবার এন এর ভ্যালু দেয়া আছে। সেক্ষেত্রে আমি কিন্তু খুব সহজেই টি এর ভ্যালুটা বের করতে পারতেছি। তাহলে এই সাইডে আমি সূত্রটা লিখি, দেখেন পি ইকুয়ালস টু 2 পাই এন টি ডিভাইডেড বাই কত, 60। আচ্ছা পি এর ভ্যালু কত, তাহলে পি এর ভ্যালু 4.5 মেগাওয়াট। তাহলে 4.5 মেগাওয়াট 10⁶ দ্বারা গুণ করলাম, সাথে 2 পাই, 2 পাই আর এন এর ভ্যালুটা কিসে দেয়া আছে, 3 হার্টসে দেয়া আছে। 3 হার্টস মানে সেকেন্ডে কিন্তু দেয়া আছে। তো আমি যদি এখানে 60 নেই, সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে মিনিটেরটা লিখতে হবে। এখানে 180। হ্যাঁ, এখানে 3 হার্টসে দেওয়া আছে, তাহলে 60 আমি এখানে লিখলাম। এখন এই সেকেন্ডে যে আমার দেয়া আছে 3 সাইকেল পার সেকেন্ড, এই হার্টস মানেই হচ্ছে 3 সাইকেল পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা সাইকেল পার মিনিটে আগে কনভার্ট করে নিব। তাহলে 1 সেকেন্ডে যদি 3 বার হয়, 60 সেকেন্ডে হবে 180 বার। তাহলে 180 বার ঘুরবে। তাহলে টিটা এখান থেকে বের হবে, টিটা আননোন। তাহলে যদি ক্যালকুলেটরে আমরা এটা করি, উপরে যাবে হচ্ছে আমার এই যে এটা 4.5 ইন্টু 10⁶ ইন্টু হচ্ছে 60 ডিভাইডেড বাই 2 পাই 180। 2 পাই ইন্টু 180। তাহলে এটা দিলে আমার কিন্তু 238.732.41 বিশাল একটা সংখ্যা চলে আসছে, 238.732.41 এত নিউটন মিটার চলে আসলো। তাহলে এটা কিন্তু আমাদের টর্ক, এত নিউটন মিটার। তাহলে এই টর্কের ভ্যালুটা এখানে বসাতে হবে, 238.732.41। তাহলে এখন আমার আননোন কোনটা, ডি কিউব। তাহলে এই ডি কিউবকে আপনি বামে নিয়ে আসবেন আর এটাকে ডানে পাঠিয়ে দিবেন। তাহলে ডি কিউবের ভ্যালু দেখি কত আসে, আমি ডি কিউবের ভ্যালুটা বের করি। তাহলে উপরে আছে আমার কত, 16 ইন্টু এই যে 16 ইন্টু 238.732.41 দেখছেন, উপরেটা লিখলাম, নিচে 50 ইন্টু 10⁶ ইন্টু হচ্ছে পাই। যদি ক্যালকুলেশন না বোঝেন বলতে পারেন, সমস্যা নাই। তাহলে ডি কিউবটাকে বামে নিয়ে আসলাম, তাহলে এই যে ভ্যালুটা বের হবে এটা কিন্তু ডি কিউবের ভ্যালু, সমান দিলাম। তাহলে এটা আসলো ডি কিউবের ভ্যালু। তো এটাকে এখন আমি ঘন করব, তাহলে শিফট চেপে এই যে এটা যে আমার আছে এটা চাপতে হবে, ভিতরে অ্যান্সারটা লিখে যদি সমান চাপি তাহলে চলে আসলো 0.2897 এত মিটার। এত মিটার হলো ডি এর মান। তো আমি এটাকে মিলিমিটারে নিয়ে যাই যাতে আমি খুব সহজে উচ্চারণ করতে পারি। 1000 গুণ করলাম, 289.71 মিলিমিটার। তাহলে ডি এর ভ্যালু আসতেছে 289.71 মিলিমিটার। ভাই এটা কিন্তু একটা ডি এর ভ্যালু আমি পেলাম, এবং এটা কোনটা ব্যবহার করে,
এই সর্বোচ্চ শিয়ার পীড়ন ব্যবহার করে। এবার টুইস্ট অ্যাঙ্গেল ব্যবহার করে আমি বের করি, দেখি ডি এর ভ্যালুটা। তাহলে থিটার ভ্যালু কত দেয়া আছে? থিটার ভ্যালু দেয়া আছে 1 ডিগ্রি। তাহলে এখানে 1 লিখব। কিন্তু 1 লেখার পরে এটা সবাই একটু ভালো করে লক্ষ্য করেন। আমরা এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে থিটার ভ্যালু আমরা কখনোই ডিগ্রিতে লিখতে পারবো না। আমাদের এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করার জন্য কি করতে হবে? পাই বাই 180 দ্বারা গুণ করা লাগবে। বুঝছেন? আমরা তো নেব হচ্ছে রেডিয়ানে, এখানে পাইয়ের মানটা উপরে থাকবে আর 180 যে এটা ডিগ্রি হিসেবে আসে এটা নিচে থাকবে, যাতে আলটিমেটলি আমরা রেডিয়ান পাই, পাইটাই উপরে থাকবে, মনে রাখবেন। ইকুয়ালস টু হচ্ছে টি। তাহলে টি, এই যে টি তো আমরা বের করে রাখছি একবার, এই যে 238 732.41, বুঝছেন? এটা তাহলে আসলো। তারপরে এল কত দেয়া আছে? এল মানে দৈর্ঘ্যটা। ও, দৈর্ঘ্য হচ্ছে ব্যাসের 26 গুণ। বুঝছেন? দৈর্ঘ্য হচ্ছে কি ব্যাসের 26 গুণ। তার মানে ব্যাসকে আমরা যদি 26 দ্বারা গুণ করি তাহলে দৈর্ঘ্য পাই। তার মানে এল বাদ দিয়ে আমরা 26 ডি লিখতে পারি। বুঝছেন? 26 গুণ মানে ডি এর সাথে আমি কি করলাম? 26 কে গুণ দিলাম। তার মানে এটাই এল। তারপর নিচে আছে জি। জি এর ভ্যালু কত দেয়া আছে? জি এর ভ্যালু, আচ্ছা জি এর ভ্যালু মনে মিসিং হয়ে গেছে। আচ্ছা এটা আমি ধরে নিচ্ছি তাহলে। তো এরকম যদি দেয়া নাও থাকে আমরা হচ্ছে 200 ধরে নেব। হ্যাঁ, জি 200। 83 দেওয়া আছে ভাই এটা কই? মেগালজিট। আচ্ছা জি 83 জিপিএ 83 জিপি মানে গিগা প্যাসকেল। তাহলে 83 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম 83, আমি লিখে দেবো না, এটা সমস্যা নেই। তারপরে কি আছে এখানে? পাই ডি 4। তাহলে পাই লিখলাম, ডি 4 আছে, ডি টু দি পাওয়ার 4। আর এই যে 32টা তো নিচে আছে, তো এটাকে আমি উল্টায় উপরে পাঠিয়ে দিলাম, গুণ 32। বুঝছেন? তাহলে আমার কিন্তু সুন্দর একটা সংখ্যা চলে আসলো এখন। তাহলে আমি এখন কি করব খেয়াল করেন, এই একটা ডি, এই এখানে ডিটা কাটাকাটি করে দেবো, এখানে ডি কিউব থাকবে যেহেতু ডি 4 আছে। ঠিক আছে, আর হচ্ছে আর কি কাটাকাটি হয় আপাতত? আচ্ছা, তাহলে এইখানে আছে পাই, 1 দ্বারা গুণ করলে এটাই থাকবে, পাই বাই 180 সমান হচ্ছে 238 732 41 গুণ হলো 26, ডি তো আর নাই, নিচে আছে 83 10 টু দি পাওয়ার 9 পাই ইন্টু ডি কিউব। খেয়াল করেন এখানে কিন্তু আর কোনো আননোন নাই, শুধুমাত্র এই ডি কিউবটাই আছে আননোন। তাহলে এই ডি কিউবটাকে কোথায় নেব? এই বামে নিয়ে আসব। বামে যেহেতু নিচে আছে এটা উপরে চলে আসবে। এন্ড এই পাইটা চলে যাবে কোথায়? উপরে আছে, নিচে 180 যাবে উপরে। তাহলে কিন্তু ডি কিউবের ভ্যালু বের হবে। আগে ডি কিউবের ভ্যালুটা বের করি, খেয়াল করেন। 238 732.41 ইন্টু 26 ইন্টু 32। আর এই যে 180 নিচে ছিল উপরে চলে যাবে, গুণ দিয়ে দিলাম। তারপর নিচে আছে 83 10 টু দি পাওয়ার 9 ইন্টু আছে হচ্ছে পাই। তো এখানে ডি কিউবটা তো এভাবে চলে আসছে, পাইয়ের পরে আর কিছু না, কিন্তু এই পাইটা উপরে আছে, এটা আবার নিচে চলে আসবে, তাহলে আরো একটা পাই। তাহলে এই যে আমি কিন্তু সবগুলি তুলে ফেললাম ভাই, খেয়াল করেন সবাই দেখেন। এই 180 কেও পাঠাইছি উপরে, পাইকেও পাঠাইছি নিচে, আর এই ডি কিউবটাকে পাঠাইছি হচ্ছে বামে। তাহলে এখানে যে ভ্যালু আসবে সেটা কিসের ভ্যালু? এটা ডি কিউবের ভ্যালু। তো আমরা আবারও যদি এই শিফট চেপে ঘন করি তাহলে কিন্তু আমার চলে আসলো হচ্ছে এই ডি এর ভ্যালু এত মিটার। এবার আমি মিলিমিটারে যদি নিয়ে যাই আগেরটার মতো, তাহলে 352.08 মিলিমিটার। দেখেন 352.08 মিলিমিটার। তাহলে এখানে ডি এর ভ্যালু পাচ্ছি 352.08 মিলিমিটার। এখন আমার যেটা চাইছে, বলছে শ্যাফটের ব্যাস নির্ণয় করো। তাহলে শ্যাফটের ব্যাস কত হবে? তাহলে এই শ্যাফটের ব্যাস হবে আমাদের, দেখেন আমরা কিন্তু পাইছি দুইটা, 289ও পেয়েছি আবার 352ও আমরা পেয়েছি। তাহলে আমাদের রেজাল্ট কোনটা হবে? হ্যাঁ, বড়টা হবে, রাইট। তাহলে রেজাল্ট হবে হচ্ছে বড়টা। কেন বড়টা হবে ভাই একটু খেয়াল করেন সবাই। এখানে আমাদের বলছে সর্বোচ্চ শিয়ার পীড়ন। দেখেন সর্বোচ্চ, কিন্তু শিয়ার পীড়ন কিন্তু আমরা এর বেশি বানাইতেই পারবো না। বুঝছেন? এর বেশি কিন্তু আমরা বানাইতে পারবো না। এই
সর্বোচ্চ শিয়ার পীড়ন হিসাব করে আমরা ডি কত পাইছি? 289 হচ্ছে কত? 71। এখানে ডি পাইলাম কত? 289.71। এখন আমি যদি এই ডি এর ভ্যালুটা যদি কমায় দেই, মানে ডায়া যদি কমায় দেই, তাহলে আমার ওই শ্যাপটা চিকন হয়ে যাবে না? আমার শ্যাপটা কিন্তু চিকন হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমার তাহলে এটা সমস্যা হবে, মানে আমি এই ডি এর ভ্যালুটা এর নিচে নামতে পারবো না, কারণ আমার ডি যদি হয়ে যায়, ছোট হয়ে যায়, তাহলে কিন্তু শ্যাপটা ফেল করে ফেলবে। বুঝছেন? ফেল করবে মানে এটা ভাঙে যাইতে পারে। আর একটু যদি বড় নেন, বড় নিলে সমস্যা নাই, মানে ডায়া বড় হলে পারবে তো না। সমস্যা নাই, তাই না? আবার খেয়াল করেন, এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, মানে টুইস্ট অ্যাঙ্গেল, মানে মোসর কোণ। তাহলে এই মোসর কোণ হিসাব করে আমি ডায়ার মান পাচ্ছি 352.08 মিলিমিটার। তো আমার ডায়া বড় হইলে কোনো সমস্যা নাই, ফেল করবে না। কিন্তু ডায়া যদি এর চেয়ে ছোট হয়, তাহলে কিন্তু মোসর কোণ সহ্য করতে পারবে না। দেখেন 289 সর্বোচ্চ শেয়ার পীড়নটা সহ্য করতে পারতেছে, সর্বোচ্চ শেয়ার পীড়ন সহ্য করতে পারতেছে, কিন্তু আমি যদি এখন ইঞ্জিনিয়ার হিসেবে ডিজাইন করি, এই 289.71 মিলিমিটার ডায়ার এই শ্যাপটা কি আমার এই মোসর কোণটা সহ্য করতে পারবে? মানে মোসর কোণ 1 ডিগ্রি সহ্যের জন্য আমার 352.08 মিলিমিটার ডায়া লাগবেই। তাহলে কিন্তু আমি যদি এইটাকে হচ্ছে ইয়া করি, মানে মানে চুজ করি, সেক্ষেত্রে কিন্তু মোসর কোণটা সহ্য করতে পারবে না, শ্যাপটা কিন্তু ফেল করবে। আর যদি আমি এটাকে গ্রহণ করি, তাহলে মোসর কোণও সহ্য করতে পারতেছে, সর্বোচ্চ শেয়ার পীড়নও সহ্য করতে পারবে, কারণ সর্বোচ্চ শেয়ার পীড়ন সহ্য করার জন্য আমার সর্বনিম্ন এত দরকার। তাহলে আমরা উত্তর লিখব হচ্ছে যে ডিটা। অর্থাৎ খেয়াল রাখবেন, ডায়ার ক্ষেত্রে শ্যাফট হোক, কলাম হোক, হ্যাঁ, বা কোনো স্টার্ট বা কলাম হোক, যেটাই হোক, আমরা ডায়ার ভ্যালুটা সবসময় বড়টা নিব। তাহলে অ্যান্সার আমাদের এইটা। এটা কিন্তু অ্যান্সার হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরের প্রবলেমটা কি? তারপরের প্রবলেমটা হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসের 1.25 মিটার লম্বা একটি সলিড শ্যাফটের সর্বোচ্চ শিয়ার স্ট্রেস এত হলে শ্যাফটে সংরক্ষিত সর্বোচ্চ স্ট্রেইন এনার্জি নির্ণয় করো। স্ট্রেইন এনার্জি নির্ণয় করতে বলছে। তো প্রথম কথা হচ্ছে, স্ট্রেইন এনার্জি কাকে বলে? স্ট্রেইন এনার্জি, স্ট্রেইন এনার্জি হচ্ছে, মানে কোনো একটা ম্যাটেরিয়াল ডিফ্লেকশনের সময় যে পরিমাণ শক্তি সঞ্চয় করে তাকে আমরা স্ট্রেইন এনার্জি বলি। বুঝছেন? মানে ডিফ্লেকশনের সময়ে যে পরিমাণ এনার্জি সঞ্চয় করে তাকে আমরা বলি স্ট্রেইন এনার্জি। অর্থাৎ স্ট্রেইন এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এনার্জি দ্যাট ইজ স্টোরড হোয়াইল ডিউ টু ডিফ্লেকশন, মানে ডিফ্লেকশনের কারণে আমরা যে এনার্জিটা পাই, এটা খেয়াল রাখবেন। ডিউ টু ডিফ্লেকশন, মানে ডিফ্লেকশনের কারণে যে এনার্জিটা আমাদের স্টোর হয় সেটা হলো স্ট্রেইন এনার্জি, মানে একটা মেটেরিয়ালের ভিতরে যেটা থাকে। তো এই স্ট্রেইন এনার্জিটা আমরা বের করব। তো শ্যাফটের স্ট্রেইন এনার্জির ফর্মুলাটা হচ্ছে ইউ ইকুয়ালস টু টাউ স্কোয়ার, সূত্রটা হচ্ছে টাউ স্কোয়ার, দাঁড়ান কি ছিল এটা? টাউ স্কয়ার B/4G। হ্যাঁ, রাইট, V/4G। গুড। এই তো আমার এটাই তো মানে মনে ছিল না। আচ্ছা, তাহলে ইউ ইকুয়াল টু কি? টাউ স্কোয়ার ইন্টু ভি ডিভাইডেড বাই 4G। তাহলে সবাই একটু খেয়াল করেন, এখানে টাউটা হলো আমার শিয়ার স্ট্রেস, ভিটা হচ্ছে ভলিউম মানে আয়তন, আর জিটা হলো মডুলাস অফ মডুলাস অফ রিজিডিটি, আর 4 তো 4ই। তাহলে এইটা হলো আমাদের স্ট্রেইন এনার্জি। তাহলে এই স্ট্রেইন এনার্জির ভ্যালুটা আমরা বের করব। তাহলে টাও শিয়ার স্ট্রেস কত দেয়া আছে দেখেন, 50 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে নিউটন তো থাকবে, মিলিমিটারে রাখা যাবে না, এটাকে মিটার স্কোয়ারে নিতে হবে, এবং এর উপরে কিন্তু স্কোয়ার আছে। তাহলে একটা ব্র্যাকেট আমি দিয়ে রাখলাম। এখন 50 ইন্টু 10⁶ দিলে এটা কিন্তু মিটার স্কোয়ারে চলে আসলো। এই মিলিমিটার স্কোয়ারটা নিচে আছে, আমরা কি করলাম? গুণ করে দিলাম, তার উপর স্কোয়ার, আর ভিটা হলো কি? ভলিউম মানে আয়তন। তো শ্যাফটের আয়তনটা আমরা কিভাবে বের করতে পারি?
আমরা নিব হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা কিন্তু আয়তন যে কোনো বস্তুর ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল এই যে ডা দিয়ে বের করতে পারবো, পাই ডি স্কোয়ার, সেন্টিমিটার আছে, পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু হচ্ছে 1.25, 1.25 ডিভাইডেড বাই 4g। তাহলে 4 ইন্টু জি, জি কত? আচ্ছা জি হচ্ছে এটাতে দেয়া নাই। আচ্ছা জি যদি দেয়া না থাকে আমরা 200 ধরে নেব, ঠিক আছে? কেন 200 ধরবো? কারণ স্টিলের মডুলাস অফ রিজিডিটি হচ্ছে 200 গিগাপ্যাসকেল। আমরা ধরে নিলাম যে এই ম্যাটেরিয়ালটা স্টিল ছিল, ঠিক আছে? একটা সলিডের শ্যাফট ছিল, এই সলিড শ্যাফটটা স্টিল ছিল, তাই আমরা এটা 200 লিখে দিলাম। যদি দেয়া না থাকে 200 ধরে ফেলবেন, ঠিক আছে? এটাকে আমরা স্টিল ধরলাম। দেখি এখন কত আসে। ভাই এটা 8 into 10 to the power 4 হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার। জি ও আমি কি, আচ্ছা এটা মনে হয় দেয়া ছিল, মানে প্রবলেম তোলার সময় মনে হয় আমার ভুল হয়েছে দুটাতেই, বুঝছেন সবাই? হ্যাঁ 8 into 10 to হ্যাঁ তাহলে 4। এটাকে আমরা হচ্ছে 200 না ধরি, তাহলে এটাও মানে প্রবলেমে দেয়া আছে, আমি এটাও দিয়ে দিব, সমস্যা নেই। এটাও মনে হয় মিসিং হয়ে গেছে আমার লিখতে গিয়ে। তাহলে 80 ইন্টু 10 টু দি পাওয়ার 9। 10 to সমস্যা the নাই, power যে 4। যে প্রবলেমটা ভুল হয় ওইটাই কিন্তু অনেকদিন মনে থাকে। ভাই মিলিমিটার স্কয়ারে কিন্তু দেওয়া আছে কিসে? মিলিমিটারে 8 কোনটা into দেয়া? 10 to the power, হ্যাঁ 8 into 10 to the power 4 নিউটন পার মিলিমিটার স্কয়ার। ও 8 ইন্টু 10। 10 to the power 4। হ্যাঁ আচ্ছা আমি এখানে যা লিখছি এটা কি ঠিক আছে? 80 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ক্যালকুলেশন করে দেওয়া লাগবে। দেখি তাহলে, ঠিক আছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে, 76.7 এটাই আসছে। 76.7 নিউটন, নিউটন মিটার, ঠিক আছে? স্ট্রেন এনার্জির একক হচ্ছে নিউটন মিটার, খেয়াল রাখবেন। স্ট্রেন এনার্জির একক নিউটন মিটার। তাহলে এটা আমরা করে ফেললাম। ভাই যদি এখন আপনারা না বোঝেন আমাকে বলতে পারেন, দেখি সমাধান করার চেষ্টা করি। ওটা ঠিক আছে, ওটা ডাইরেক্ট ওই সূত্রটা খেয়াল রাখবেন, টাউ স্কোয়ার ভি ডিভাইডেড বাই 4g। ওকে লাস্ট প্রবলেম, দেখি কি বলে। 6 মিটার দৈর্ঘ্যের একটি নিরেট স্টিল শ্যাফটের, একটি শ্যাফটে 6 মিটার দৈর্ঘ্যের একটি নিরেট স্টিল শ্যাফটে 12 কিলো নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হলে শ্যাফটটির ব্যাস সর্বনিম্ন কত হবে যদি মোচর কোণ 3 ডিগ্রির বেশি না হয়? সর্বোচ্চ শিয়ার স্ট্রেস কত? দেখেন সর্বোচ্চ শিয়ার স্ট্রেসও কিন্তু বের করতে বলছে, তার মানে আমরা কিন্তু সর্বোচ্চ শিয়ার স্ট্রেস দিয়ে এই যে ব্যাস কত হবে এটা বের করতে পারবো না। তার মানে ব্যাস কিন্তু একটাই বের হবে, কি দিয়ে? মোচর কোণ দিয়ে। এবং দেওয়া আছে জি এর ভ্যালু 83 জিপিএ, মানে গিগা প্যাসকেল। তাহলে 6 মিটার দৈর্ঘ্যের একটা নিরিট স্টিল শ্যাফটে 12 কিলো নিউটন মিটার টর্ক প্রয়োগ করেছি আমরা। শ্যাফটের ব্যাস বের করব আমরা যদি মোচর কোণ এত হয়। তাহলে লিখে ফেলি, অঙ্কটা সহজ আছে, যে থিটা ইকুয়াল টু টিএল বাই জিজে, ঠিক আছে? তো থিটা কত? 3 ডিগ্রি, তাহলে 3 ইন্টু পাই বাই 180। কেন? কারণ এটাকে আমরা রেডিয়ানে নিলাম। টর্ক কত? 12 কিলো নিউটন মিটার। 12 1000 দ্বারা গুণ দিব, কারণ আমরা নিউটন মিটারে নিব, আমরা কিলো নিউটনে নিব না। এল কত? এল হচ্ছে 6 মিটার। জি কত? 83 গিগা প্যাসকেল। তাহলে আমরা এটাকে প্যাসকেলে নিব, আমরা গিগা প্যাসকেলে কিন্তু নিব না। আর যেটা হচ্ছে আমাদের পাই ডি ফোর, পাই ডি ফোর ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 32। তাহলে আমি কি করলাম? এক লাইনে উল্টায় দিলাম, উল্টায় দিয়ে উপরে বসায় দিলাম পাই ডি ফোর বাই 32। এটাকে উল্টায় দিলাম, উল্টায় গেলে এটা পরের লাইনে যাইতো 32। তো এখানে এখন খেয়াল করেন, এই ডি ফোর ছাড়া কিন্তু আর কোনো আননোন নাই, সবই হচ্ছে সংখ্যা। তাহলে সংখ্যা হইলে আমরা আমরা এটাকে দেখি, ক্যালকুলেট করি। ডি ফোরটাকে বামে নিয়ে আসেন, বাকি যাচ্ছে সবাইকে লেখেন। 12 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 6 ইন্টু 32,
ঠিক আছে, উপরের কিন্তু এগুলা লিখে ফেললাম। এখন এই যে নিচে ছিল আবার 180, তার আগে এখানে একটা কাটাকাটি করে দেই। 3 গেল 180-র ভিতরে 60 বার, বুঝছেন? 3 গেল 180-র ভিতরে 60 বার, তাহলে 60 আছে নিচে, এটা যাবে কিন্তু উপরে। তো এগুলো লিখে আমি এই যে উপরে 60 বসায় দিলাম। ঠিক আছে, 60 গুণ দিলাম। এখন এবার আসি নিচে, চলে নিচের গুলো আগে লিখি। আচ্ছা, আমি তো নিচের গুলো লিখে ফেলছি, 83 × 10⁹ পাই, এই যে পাই পর্যন্ত লিখে ফেলছি। এখন উপরে ছিল কত? পাই, তাহলে সেই পাইটা নিচে চলে আসবে, আর d4টা এখানে উপরে চলে গেল। তাহলে এখানে ক্যালকুলেট করলে এই যে ভ্যালুটা আসলো, এটা d⁴ এর ভ্যালু। তাহলে এটাকে যদি একবার রুট করি, এটা হলো d² এর ভ্যালু। যদি আরো একবার রুট করি, এটা হলো আমাদের d এর ভ্যালু। এটা আমাদের d এর ভ্যালু, মানে এত এত মিটার, এত মিটার। যদি মিলিমিটারে নিয়ে যাই, 1000 দ্বারা গুণ করব, তাহলে আমাদের সর্বনিম্ন ব্যাস আসলে 113.98। এই 7 এক যোগ হয়ে যাবে। তাহলে এই যে দেখেন, তাহলে কত অ্যান্সার? 113.98 মিলিমিটার। তাহলে সর্বনিম্ন ব্যাস কিন্তু আমি পেয়ে গেলাম, 113.98 মিলিমিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো তারপরে কি চেয়েছে আমাদের? সর্বোচ্চ শিয়ার স্ট্রেস কত? তাহলে শিয়ার স্ট্রেসের ফর্মুলা বসাবো এবার। টাউ ইকুয়াল টু 16t ডিভাইডেড বাই পাই ডি কিউব। তাহলে আমি সবগুলো বসাই। 16t, টি হলো এই যে 12 কিলো নিউটন মিটার, তাহলে 12,000। হ্যাঁ, কিলো নিউটনে না নিয়ে আমরা কিন্তু নিউটন নিলাম, 1000 দ্বারা গুণ করলাম। পাই ডি কিউব, এখন কিন্তু ডি এর ভ্যালুটা বের হয়েছে 113.98 মিলিমিটার। তো আমরা হচ্ছে মিলিমিটারে নিব না, আমরা কিসে নিব? আমরা এটাকে মিটারে নিব। তাহলে 0.11398 ব্র্যাকেট দিলাম, এই যে কিউব করলাম, দেখছেন? তাহলে এখন যা আসবে 16 × 12,000 ডিভাইডেড বাই পাই 0.11398 কিউব করবে এটাকে, তাহলে আসলে কত? 41 দেখেন এটা আসছে। তাহলে আমি যদি এই 10⁶টাকে বাদ দিয়ে দিই, তাহলে মেগা প্যাসকেল লিখতে পারি, তাই না? মেগা প্যাসকেল, যেহেতু এটা শিয়ার স্ট্রেস 41.27 মেগা প্যাসকেল। দেখুন অ্যান্সার কত আসে, অ্যান্সারও এটাই 41.27 মেগা প্যাসকেল। ঠিক আছে, তাহলে 41.27 মেগা প্যাসকেল, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি টরশন আর স্ট্রেসটা এ পর্যন্তই শেষ করতেছি। তো এরপরে যদি আমি কোনো প্রবলেম দেই, সেটা যে 18 নাম্বার থেকে শুরু হবে, সমস্যা নেই, আমি তো সবসময় এটা নিয়ে কাজ করতেই থাকবো। যদি প্রবলেম হচ্ছে ইনশাল্লাহ। বাড়ে, আমি এরপর থেকে মানে যখনই বাড়বে এটা লিখে আবার ছবি তুলে শীটটা আপডেট করে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্রেস প্লাস টরশন এটা শেষ হলো। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। ক্যারি অন ভাই, ক্যারি অন। হ্যাঁ, চালায়া যান ভাই, আসি, প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে কারো কোনো প্রশ্ন নাই বা সমস্যা নাই। তাহলে শীট দিয়ে দিচ্ছি ক্লাস শেষে। এখন আমরা চলে যাই ডিফ্লেকশনে। আচ্ছা, তাহলে আমি শুরুতেই বলে নেই ভাই ডিফ্লেকশন। সিলেবাসটা যেহেতু করতেছে, যদি কালি কমন করে উড়ে এলাম তো। হ্যাঁ, সবই তো করাচ্ছি গুছায়া একেবারে, ঠিক না? যাতে রিভিশন দিতেও মানে সুবিধা হয়, মানে গুছানো না থাকলে রিভিশন দেওয়া যায় না, আর মনের ভিতরে খটকা লেগে থাকে। আর যতগুলো প্রবলেম করব বা কি কি করতেছি, চ্যাপ্টার বাই চ্যাপ্টার গোছানো থাকলে এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে। এরপরে এই যে কোর্সটা শেষ হইলে তখন যে সবাই পরীক্ষা দিতে যাবেন, দেখবেন যে আসলেই মানে ভালো লাগতেছে আর কি, যে সবগুলোই করে আসছি এরকম মনে হবে। আর সিলেবাসটাও মানে শর্টই রাখতেছি, খুব বেশি বড় করতেছি না। এটাই তো বলতে ভাই, যে শর্ট হইতেছে মানে পুরা যদি কমন করে উড়ে এলাম। না, কমন পড়বে তো, এই ধরনের প্রবলেমই তো আসে সব সময়। এমন তো না যে একদম মানে বিচিত্র ধরনের প্রবলেম আসবে। হ্যাঁ, একটা ম্যাথ বা সর্বোচ্চ দুইটা ম্যাথ অন্যরকম থাকতে পারে, যখন অন্যরকম থাকে সেটা সবার জন্যই কঠিন, সবার জন্যই কঠিন হয় এটা। ঠিক আছে, এখন যদি আননোন ম্যাথ হয়ে যায়, এটা আমার জন্য আর কি মানে কঠিন হয়ে যায়। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি ডিফ্লেকশন।
আচ্ছা, ডিফ্লেকশন নিয়ে তাহলে শুরুতে একটা কথা হচ্ছে, একটা ম্যাটেরিয়াল কতভাবে ডিফ্লেক্ট হতে পারে। আচ্ছা, এখানে ডিফ্লেকশন বলতে বোঝানো হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য হ্রাস, বা হচ্ছে একটা বস্তুর পার্শ্বে হ্রাস বা পার্শ্ব বৃদ্ধি, এরকম মানে কোনো একটা সাইড তার 3টা ডাইমেনশন আছে, আমরা ধরে নিলাম যে 2টা, মানে এক্স অক্ষের দিকে বাড়বে বা ওয়াই অক্ষের দিকে বাড়বে আর কি, এরকম হয় দৈর্ঘ্য বাড়বে, না হয় প্রস্থ বাড়বে, না হয় উচ্চতা বাড়বে, মানে কোনো একটা সাইড বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, এটাকে আমরা ডিফ্লেকশন বলতেছি, ঠিক আছে। তো এই যে ডিফ্লেকশনটা সাধারণত কি কারণে হয়, এই জিনিসটা আগে আমাদের বোঝা লাগবে। দেখেন, এই ম্যাটেরিয়ালটা যদি 25 ডিগ্রি সেলসিয়াসে যদি 20 মিটার হয়, এই ম্যাটেরিয়ালটার 100 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু 20 মিটার থাকবে না। একটু 100 ডিগ্রি বাড়বে। সেলসিয়াসে 20 মিটার থাকবে না, এটা কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে, ধরলাম 20.5 মিটার, মানে এটা হাফ মিটার হলো বৃদ্ধি পেল। মানে যদি টেম্পারেচার বাড়ে বা টেম্পারেচার যদি হ্রাস পায়, সেক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি ঘটে। মানে টেম্পারেচার যদি বাড়ে, দৈর্ঘ্য বাড়ে, টেম্পারেচার যদি কমে, দৈর্ঘ্য কমে, এটা হলো একটা কথা। মানে এই ডিফ্লেকশনটা আমার টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে, এই হলো একটা কথা। এটা গেলো 1 নাম্বার। আর 2 নাম্বারটা হচ্ছে আমাদের, আমরা যদি কোনো বস্তুতে আমরা যদি নর্মাল ফোর্স প্রয়োগ করি, খেয়াল রাখবেন ভালো করে, কি ফোর্স? নর্মাল ফোর্স। তো এই নর্মাল ফোর্স আবার 2 প্রকার, একটা হলো টেনসাইল ফোর্স আর একটা কম্প্রেসিভ ফোর্স। এখন আমি যদি এই বস্তুতে টেনসাইল ফোর্স প্রয়োগ করি, মানে 2 সাইড থেকে টানলাম, এখন টানলে বস্তুটা কি ডিফ্লেকশন হবে, মানে বড় হবে। আবার যদি আমি এই বস্তুতে কম্প্রেসিভ ফোর্স দেই, মানে এদিক থেকে ফোর্স দিলাম ভিতরের দিকে, এদিক থেকেও ভিতরের দিকে, তাহলে দেখেন এটা হলো টেনসাইল ফোর্স, এটা কম্প্রেসিভ ফোর্স। তাহলে এই কম্প্রেসিভ ফোর্স দিলে কিন্তু বস্তু কি হয়ে যাবে? বস্তু ছোট হয়ে যাবে, মানে ডিফ্লেকশন হবে। তাহলে আমাদের এই দুটো কারণেই ডিফ্লেকশন হয়। এক হলো টেম্পারেচারের পরিবর্তনের কারণে, মানে ডেল্টির কারণে, আরেকটা হচ্ছে আমাদের ফোর্সের কারণে, ফোর্স প্রয়োগ করার কারণে। এই দুটো খেয়াল রাখবেন জিনিসটা। তো আমরা যে ডিফ্লেকশনটা এখন পড়ব, সেটা হচ্ছে ফোর্স প্রয়োগ করার কারণে কীরকম আমাদের ডিফ্লেকশন হয়। আর এই ফোর্স প্রয়োগ করার কারণে ডিফ্লেকশন যে হয়, তার ফর্মুলাটা হচ্ছে আমাদের ডেল্টা ইকুয়ালস টু এফএল বাই এ ই। দিস ইজ দ্য ফর্মুলা, এটাই মনে রাখতে হবে। তাহলে ফোর্স প্রয়োগ করে যে ডিফ্লেকশনটা হয়, সেটা হলো আমাদের ডেল্টা সমান এফএল বাই এ ই। আর এই ডেল্টি টেম্পারেচার পরিবর্তনের কারণে আমাদের যে ডিফ্লেকশনটা হয়, সেটা আমরা শিখব হচ্ছে পরে। আজকে আমরা শিখব ফোর্সের কারণে আমাদের কতটুকু ডিফ্লেকশন হয়। এখন এই ডিফ্লেকশন যদি আমরা বের করতে চাই, আমাদের লাগবে হচ্ছে এফ এর ভ্যালু, মানে আমি কতটুকু এই যেখানে ফোর্স প্রয়োগ করছি, বুঝছেন? আমি কতটুকু ফোর্স দিলাম, লাগবে এল, মানে আমার এই দৈর্ঘ্যটা কতটুকু আছে, মানে শুরুতে বা আদিতে কতটুকু আছে, মানে আদি দৈর্ঘ্যটা আমার লাগবে। তারপরে আমি যেখানে ফোর্স প্রয়োগ করছি, সেইখানকার ক্ষেত্রফল আমার কত, সেই ক্ষেত্রফলটা আমার লাগবে, মানে সেই পৃষ্ঠের ক্ষেত্রফল আমি যে পৃষ্ঠে বা যে ক্ষেত্রফলে বল প্রয়োগ করেছি। আর এটা হলো ম্যাটেরিয়ালের মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়াং এর গুণাঙ্ক, এটা। তাহলে এই 4টা জিনিস হইলেই আমি যে কোনো বস্তুর ডিফ্লেকশনটা বের করতে পারবো। তো আমরা হচ্ছে প্রবলেমে চলে যাই। তাহলে কি সূত্র? ডেল্টা হচ্ছে এফএল বাই এই, এফএল বাই এই। তাহলে প্রথম প্রবলেম কি বলেছে দেখি। প্রথম প্রবলেম বলছে যে 3 মিলিমিটার বাই 20 মিলিমিটার একটি ফ্ল্যাট বারের দৈর্ঘ্য হচ্ছে 100 মিলিমিটার। একটা ফ্ল্যাট বার, ধরেন এই যে এরকম একটা ফ্ল্যাট বার, বুঝছেন? এরকম একটা ফ্ল্যাট বার, তাহলে কি বলছে? 3 মিলিমিটার বাই 20 মিলিমিটার একটি ফ্ল্যাট বারের দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য মানে অবশ্যই বড়টাই, যে এটা, এটা হলো দৈর্ঘ্য। আর এখানে আছে কি 3 মিলিমিটার আর 20 মিলিমিটার, তাহলে এই সাইডে যেটা হলো বড় সেটা 3 মিলিমিটার, আর যেটা ছোট সেটা হচ্ছে 20 মিলিমিটার। তাহলে এরকম একটা বার, তাহলে এই বারের দৈর্ঘ্য হচ্ছে কত? এত। এর উপর
500 নিউটন টেনসাইল বল প্রয়োগ করা হলো। এর উপরে 500 নিউটন টেনসাইল বল প্রয়োগ করা হলে এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? তার মানে এর দৈর্ঘ্য কিন্তু বাড়তেছে। তাহলে দৈর্ঘ্য কত ছিল? 100 মিলিমিটার ছিল। এই যে 100 মিলিমিটার। এখন এটার দৈর্ঘ্য কতটুকু বাড়বে? তার মানে এই পৃষ্ঠে অবশ্যই টানা হচ্ছে এই পৃষ্ঠ থেকে। কারণ এই দুই পৃষ্ঠে যদি আমি টানি তাহলে সে এই দৈর্ঘ্যটা বাড়বে, বড় হবে। তাহলে ফোর্সটা কিন্তু পড়তেছে আমার এই পৃষ্ঠে। এই পৃষ্ঠে বুঝছেন? সবাই খেয়াল করেন, দেখেন। তাহলে এই পৃষ্ঠের ডাইমেনশন কত? 3 মিলিমিটার বাই 20 মিলিমিটার, মানে একটা 3 আর একটা 20, বুঝছেন? এই দুইটা হলে এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? ফ্ল্যাট বার ম্যাটেরিয়ালের ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে 200 × 10⁹ এত এত প্যাসকেল, এত প্যাসকেল। তো দেখেন তাহলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে। আমরা এক নম্বর যদি বের করি, ডেল্টা সমান হচ্ছে এফএল বাই এই। এটা কিন্তু ফোর্সের মাধ্যমে, এজন্য এই সূত্রটা লিখলাম। এফ কত? 500 নিউটন। এল কত? 100 মিলিমিটার। তাহলে মিলিমিটার 0.1। এ কত? এই যে এটা কিন্তু আমার মেইন ব্যাপার, মানে ফোর্সটা আমি কোন পৃষ্ঠে প্রয়োগ করছি। আমার কিন্তু তিনটা জিনিস আছে, 100 মিলিমিটার আছে, আর এই সাইডে দুইটা আছে, 3 মিলিমিটার 20 মিলিমিটার। তাহলে আমি তো ফোর্স দিচ্ছি হচ্ছে এই পৃষ্ঠে, তাই না? এ কারণে 3 মিলিমিটার 20 মিলিমিটার, এবং এটা মোটামুটি একটা রেক্ট্যাঙ্গল, মানে আয়তক্ষেত্র। যেহেতু একটা 3 মিলিমিটার একটা 20 মিলিমিটার, তাই আয়তক্ষেত্রের এরিয়া হবে আমাদের 3 × 20। 0 × 003। এই 3 মিলিমিটারকে আমি মিটারে নিলাম, 20 মিলিমিটারকেও আমি মিটারে নিলাম। তাহলে এরিয়া কিন্তু পেয়ে গেলাম। আর কি আছে? ই। এটা হচ্ছে আমার 200 × 10⁹। তাহলে 200 × 10⁹ এটা প্যাসকেলেই দেয়া আছে, এই যে। তাহলে এটা যদি আমি হিসাব করি কত আসে দেখি আমার।